অ্যাপোলো হসপিটালের থার্ড ফ্লোর পুরোপুরি সামরিক বাহিনীর দ্বারা ঘেরা, প্রতিটি কর্নারে ও করিডোরের প্রতিটি ধাপে সশস্ত্র প্রহরা। কেউ যেন এক চুলও এদিক সেদিকে হতে না পারে, এমন সতর্কতায় পা ফেলছে সবাই। আলো আধারিতে ভেজা করিডোরের ভেতর দিয়ে তালুকদার বাড়ির সদস্যরা একে একে দৌড়ে এসে থেমে দাঁড়ায় অপারেশন থিয়েটারের ঠিক আগেই। কেউ কোনো কথা বলছে না, শুধু হৃৎস্পন্দনের শব্দ যেন কানে বাজে, তীক্ষ্ণ, টানটান, অজানা আশঙ্কায় পরিপূর্ণ। রিনো, রাদিফ আর তৌফ আগে এগিয়ে যায়। বাকিরা একটু দূরে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখ এখন স্থির হয়ে আছে একদিকেই, ওটিতে আলো জ্বলছে, দরজা বন্ধ, তার সামনেই ছায়ার মতো দাঁড়িয়ে আছে একজন। লেফটেন্যান্ট কর্নেল মৃন্ময় আবরার। লোকটার বয়স আন্দাজ করা যায় না সহজে। মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠান্ডা, স্থির, দৃঢ়। ত্বক শ্যামলা, চোখ দুটি হাওয়া মেশানো ধুলোয় ঢাকা যুদ্ধক্ষেত্রের মতো, শান্ত কিন্তু যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। গড়ন অসম্ভব বলিষ্ঠ, সামরিক কাটের ইউনিফর্মে যেন এক অপার কর্তৃত্ব ছড়িয়ে আছে তার চারপাশে। সোজা হয়ে দাঁড়িয়ে আছে, দুই হাত পেছনে রাখা, কাঁধে বাংলাদেশের পতাকা গাঁথা ইউনিফর্মে হালকা আলো পড়লে যেন লোহার মতো কঠিন লাগে দেখতে। রাদিফ নিঃশব্দে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকা মৃন্ময়ের দিকে এক ঝটকায় স্যালুট করে সম্মান জানানোর জন্য। মৃন্ময় সামান্য একবার চোখ সরিয়ে তাকায় রাদিফের দিকে। মুখে কোনো আবেগ নেই, কেবল গম্ভীরতা। চোখে যেন একবারে স্ক্যান করে নেয় রাদিফকে, উৎসাহ, শ্রদ্ধা আর কৌতূহল সবকিছু। তারপর ডান হাতটা সামান্য বাড়িয়ে দেয়, শুধু সৌজন্যতা রক্ষার জন্য। তালুকদার বাড়ির বাকিরা এতক্ষণে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়। কারো মুখে কোনো কথা নেই। কে এই মানুষ, যার সামনে রাদিফ নিজের সম্মান জানালো? কে এই লোক, যার উপস্থিতিতে সামরিক বাহিনীর মতোই কাঠিন্য ছড়াচ্ছে চারপাশে? তবে মৃন্ময় এখনো চুপ। এখনো দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের দরজার দিকে মুখ করে, চোখ আটকে আছে সেখানে। যেন সে জানে ওর ভেতরে কি চলছে। যেন ওর চোখ দুটো আর পাঁচটা সাধারণ চোখ নয়, সেখানে অপেক্ষা করছে সিদ্ধান্ত, প্রতিজ্ঞা, আর হয়তো মৃত্যু। মৃন্ময়ের আশপাশে থাকা কেউ সাহস পাচ্ছে না তাকে কিছু বলার। এমনকি রাদিফও নয়। হৈমন্তী কাপা হাতে মুখ টিকে বসে পড়েছেন সোফায়। আর মৃন্ময় এখনো দাঁড়িয়ে, এক হাতে কোমর পকেট, আর এক হাত পেছনে বাঁধা। চোখের পলক নেই। অপারেশন থিয়েটারের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটার শরীরী ভাষায় যেন বলে দিচ্ছে, ভুল করেছ যদি আমার কাউকে ছুঁয়ে থাকো, তবে হাসপাতাল নয়, কবর খুঁড়ো নিজে নিজেই। গলার কাছে ধুকপুক করছে ইচ্ছের হৃদস্পন্দন। ইচ্ছে ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে, চোখে এক ধরনের স্থির সংকল্প, অথচ ভেতরে তলপাড়। ইচ্ছে চিনে ফেলেছে মৃন্ময়কে। তালুকদার বাড়িতে ধূসরের সাথে এসেছিল, পরিচয় দিয়েছিল বন্ধু নামে। কিন্তু ইচ্ছে জানে, এই লোক সাধারণ কেউ নয়, ধূসরের মতোই এলিট ইউনিটের কেউ। ওদের চোখের ভাষা, হাঁটার ভঙ্গি, চারপাশে তাকানোর ধরন, সবই বলে দেয় এরা কি ধরনের মানুষ। মৃন্ময় তখনও দাঁড়িয়ে পকেট হাঁটো গুজে। ইচ্ছের উপস্থিতি টের পেয়ে মুখ ফিরিয়ে তাকায় মেয়েটার দিকে। চোখে স্পষ্ট প্রশ্ন, কিছু বলবে? ইচ্ছে থেমে যায় একদম সামনে এসে। বুকের মাঝে কি দম আটকে যাচ্ছে। কাঁপা গলায় বলে ওঠে, বেঁচে আছে। এক মুহূর্তের নিঃশব্দ। তারপর মৃন্ময় হালকা মাথা নাড়ায়। চাহনিতে কোনো নাটকীয়তা নেই, চোখ নামিয়ে মাথা নিচু করে ইঙ্গিতে বলে, হ্যাঁ, বেঁচে আছে। ইচ্ছে যেন আচমকা হাঁফ ছেড়ে বাঁচে। বুকের ভার খুলে যায় হঠাৎ। আর দাঁড়িয়ে থাকতে পারে না। ধপ করে ফ্লোরে বসে পড়ে। দুই হাতের আঙুল জড়িয়ে ধরে রাখে চুপচাপ। মাথা নিচু, চোখ বন্ধ, নীরবে শুধু নিজের ভেতরের ঝড়কে আয়ত্ত করার চেষ্টা করতে থাকে। মৃন্ময় তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার চোখে আজ অদ্ভুত শান্তি। মনে পড়ে যায় সেই প্রথম দিনটার কথা। তালুকদার বাড়িতে হাতে একটা ছোট খরগোশ ছিল মেয়েটার। কি এক অকারণে তার ওপর চড়াও হয়েছিল, ঝগড়া করেছিল। আর আজ, আজ এই মেয়েটা তার সামনে এসে সোজা জিজ্ঞেস করল, বেঁচে আছে? এভাবে কেউ ভাবে? এমন নির্ভীকভাবে কে এসে এক অফিসারের সামনে দাঁড়িয়ে বাঁচা মরার হিসেব চায়? উঁচু পেটটা ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসছে ইচ্ছে রোকসানা তালুকদারের সঙ্গে। মেয়েকে কোনোভাবে একা ছাড়া যাবে না, রোকসানার চোখে মুখে স্পষ্ট সে ভাবনা। বাড়ির কেউ ইচ্ছেকে এক চুলও নড়তে দেয় না, নজর রাখে সব সময়। এতে ইচ্ছে বিরক্তিতে গাল ফুলিয়ে রাগ করে বসে থাকে, আবার কখনো কখনো লজ্জাও পায় বেশ।
9 মাস চলছে। এই সপ্তাহে ডেলিভারি ডেট দিয়েছে তাহসিন। তবে মজার ব্যাপার হলো, ইচ্ছের যখন মাত্র 4 মাসের গর্ভাবস্থা শুরু, তখন থেকে পেট অনেক বড় হতে শুরু করে স্বাভাবিকের চেয়ে। সময়ের সঙ্গে সঙ্গে পেটের আকার আরও বাড়তে থাকলে বাড়ির সবাই এক প্রকার জোর করে আলট্রাসোনোগ্রাফি করায় অজানা শঙ্কায়। তবে জানা যায়, একজন নয়, 2জন নতুন সদস্য আসতে চলেছে তালুকদার বাড়িতে। ইনায়েত সাহেব এই খুশিতে পুরো এলাকা এবং হাসপাতাল জুড়ে মিষ্টি বিলিয়েছেন, যা নিয়ে পুরো এলাকায় গল্প হয় এখনো। সে কি কাণ্ড! এই সুখবর শুনে বাড়ির সবাই উচ্ছ্বাসে মেতে ওঠে, কিন্তু ইচ্ছের মুখে দুশ্চিন্তার ছায়া লেগে থাকে তাও। সুখের মাঝে উদ্বেগ আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিশে আছে। লিভিং রুমে তাহসিন বসে আছে, পেটটা একটু আধটু করে উঠে এসেছে। তাহসিনও প্রেগনেন্ট, প্রায় 1 মাসের মতো। পাশের সোফায় বসে আছে অর্ণব, একটু দুশ্চিন্তায় মোড়ানো চোখে বারবার তাহসিনের দিকে তাকাচ্ছে, আবার ফোন স্ক্রিনের সময় দেখে নিচ্ছে। তাহসিন অর্ণবর হাত চেপে ধরে আছে, কিন্তু মুখে স্পষ্ট চিন্তার রেখা। ঠিক সেই সময়ে রোকসানা এসে হাজির হয়, পাশে ইচ্ছেকে নিয়ে। সাদা পাত্রচুল ওভারসাইজ সালোয়ারে একদম সাজানো ইচ্ছে, চুল খোলা, মুখটা থমথমে। সেই আগের চঞ্চল ইচ্ছেকে যেন কোথাও আর খুঁজে পাওয়া যায় না। রোকসানা ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে এনে বলে, সবাই গাড়িতে উঠছে, আমাদেরও যেতে হবে। তাহসিন উঠে আসে, ইচ্ছের হাত ধরে বলে, কেমন আছিস পাখি? কোথাও ব্যথা হয় তোর? ইচ্ছে মাথা নাড়িয়ে না জানায়। অর্ণব তখন পাশে থেকে বলে, তাহসিন, ওকে নিয়ে বাহিরে চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি রেডি। তাহসিন ইচ্ছের কাঁধে হাত রাখে, এক ঝলক চেয়ে থাকে মেয়েটার মুখের দিকে। কিছু না বলে পাশে এসে দাঁড়ায়। ইচ্ছে নীরবে তাহসিনের সাথে দরজার দিকে এগিয়ে যায়। বিগত 9 মাস ধরে ধূসর হাসপাতালের বেডে পড়ে আছে। নিঃশব্দ এক যুদ্ধের মধ্যে, চোখ বন্ধ, নিঃশ্বাস চলমান, অথচ প্রাণটা যেন সীমানার ধারে দাঁড়িয়ে থাকে প্রতি মুহূর্তে। নির্জীবভাবে পড়ে আছে কোমায়, ডাক্তার বলেছে যে কোনো দিন, যে কোনো সময়। আজ, কাল, অথবা আরও 1 বছর। এই অনিশ্চয়তায় প্রতিদিন ধূসরকে ঘিরে রাখে। অপারেশন সাকসেস হলেও ধূসর কোমাতে রয়েছে মাসের পর মাস ধরে। মাথায় আঘাত পাওয়ার জন্য স্নায়ুকোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথার ভিতরে রক্ত জমাট বেঁধেছে। বাহিরের কোনো কিছু মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হতে থাকে, যার ফলে ধূসর অনির্দিষ্ট সময়ের জন্য কমায়। রোজকার মতো আজও ধূসরের কাছে যাচ্ছে ইচ্ছে তার অসভ্য পুরুষকে দেখতে, একটু ছুতে। 9টা মাস নিজের সাথে নিজের লড়াই করছে ধূসর, হয়তো তার অনাগত বাচ্চা আর তার ঘুড়ির জন্য। হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সূর্যের আলো কাচের গায়ে পড়ে যেন একরাশ তাপ ছড়িয়ে দিচ্ছে ভিতরটায়, কিন্তু গাড়ির ভিতরে তেমন গরম নেই, এসি অন করা। ধূসর নেই, তবুও ইচ্ছের প্রতিদিনের দেখা করা বন্ধ হয়নি। গত 9 মাসে একটাও দিন বাদ পড়েনি, কিন্তু আজকাল শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে ইচ্ছের, এজন্য বেশ কয়েকদিন হসপিটালে যেতে পারেনি। এজন্য আজকে যাচ্ছে। আগের সেই ছটফটে ইচ্ছে আর এখনকার মলিন, ক্লান্ত ইচ্ছের মাঝে আকাশ পাতাল যেন তফাৎ। যমজ সন্তান গর্ভে ধারণ করা মানে শরীরের প্রতিটি কোষ যেন প্রতিনিয়ত যুদ্ধ করছে। পেটটা ভালোই উঁচু, গাল দুটো ফুলে আছে, কিন্তু সেই ফুলে ওঠা গালের মধ্যে যেন এক অনন্য মমত্বের দীপ্তি ছড়িয়ে আছে। মাতৃত্ব যেন ইচ্ছেকে আরো সুন্দর করে তুলেছে। তাহসিনের কাঁধে মাথা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে ইচ্ছে। কপালের ঘাম জমেছে গরমে এসি অন করা সত্ত্বেও। অপরদিকে অর্ণব সাবধানে ড্রাইভ করে, একটুও ঝাঁকুনি যেন না লাগে। হুট করেই রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেডলাইটের সারি ভেসে ওঠে। যানজট, গাড়ি আটকে পড়ে, সময় গড়িয়ে যায়। 30 মিনিট কেটে গেছে, গাড়ি নড়ার যেন নাম নেই। বাহিরের গরম যেন গাড়ির ভিতরটাও জ্বালিয়ে দেয়। তাহসিন জানালার কাছ একটু নামিয়ে দেয় যাতে বাতাস ঢুকতে পারে, কিন্তু হঠাৎই টের পায় ইচ্ছের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ইচ্ছে হাঁপাতে শুরু করে, বুকের ভিতরে বাতাস আটকে গেছে, ইচ্ছের শ্বাস নিতে কষ্ট শুরু হয়ে গেছে। তাহসিন এক ঝটকায় সামনে ঝুঁকে বাকি জানালাগুলো খুলে দেয়, ইচ্ছেকে সামনের দিকে ঠেলে ধরে বলে, ইচ্ছে, একটু গভীর নিঃশ্বাস নে প্লিজ, আর একটু। কিন্তু এর মাঝেই তাহসিনের চোখ পড়ে সিটের নিচে। ভিজে গেছে, পানি ভেঙেছে ইচ্ছের। লেবর পেইন। আপু, ইচ্ছে কাপা স্বরে ঘুমিয়ে উঠে, ব্যথা হচ্ছে, অনেক ব্যথা। শিট। তাহসিন মুখ চেপে ধরে,
ভয় এসে গলা জড়িয়ে ধরেছে যেন। ইচ্ছে ডান হাতে পেটটা চেপে ধরে, মুখটা কুঁচকে উঠেছে তীব্র ব্যথায়। কষ্টে কেঁপে কেঁপে ওঠে শরীর। অর্ণব, গাড়ি চালাও, যেভাবে হোক বের হতে হবে এই জ্যাম থেকে, চিৎকার করে ওঠে তাহসিন। ড্রাইভিং সিট থেকে অর্ণব ঘাড় ঘুরিয়ে বলে করে, ইচ্ছের তো 3 দিন পর ডেট ছিল। তাহসিন এক ঝটকায় ঘুরে তাকায় অর্ণবের দিকে, গলার স্বর থরথর করে কেঁপে ওঠে। স্বাভাবিক অর্ণব, এটা নর্মাল, কিন্তু এটা টুইন কেস, এইভাবে কিছুতেই ডেলিভারি সম্ভব না। তোমাকে রাস্তাটা ফাঁকা করতে হবে, যেভাবে হোক। ইচ্ছে হঠাৎ চিৎকার করে ওঠে, ব্যথা যেন অসহনীয় হয়ে দাঁড়ায়। শরীরটা টান টান হয়ে উঠছে, হাত দিয়ে দরজার হাতল আঁকড়ে ধরে ইচ্ছে ব্যথায়। ততক্ষণে কাঁদতে শুরু করেছে ইচ্ছে। আ আমি পারছি না। তাহসিন সঙ্গে সঙ্গে ইচ্ছেকে ধরে ফেলে, এক হাত দিয়ে মাথাটা বুকে টেনে নেয়, আর এক হাত দিয়ে পেটের ওপর আলতো চাপ দেয়। কিচ্ছু হবে না, আমি আছি। আর একটু কষ্ট কর পাখি। আল্লাহকে মনে মনে ডাকে তাহসিন। এ অবস্থায় যদি কিছু হয়ে যায়, এইখানে জ্যামে আটকে, তবে হঠাৎ অলৌকিকভাবে জ্যাম খুলে যায়। অর্ণব দ্রুত গিয়ার চেঞ্জ করে, গতি বাড়িয়ে দেয়। আর তাহসিন গাড়ির জানালা দিয়ে এক হাত বাইরে রেখে ইমার্জেন্সির সংকেত দিতে থাকে পথচারীদের। সবাই যেন বোঝে, এই গাড়ির ভিতর একজন মা লড়ছে তার সন্তানের জন্য, আর একজন পুরুষ লড়ছে সময়ের বিপক্ষে হসপিটালের বেডে শুয়ে। এম ড্যাশ এম ড্যাশ ফোর্থ ফ্লোরের নিস্তব্ধ কেবিনটাকে নিস্তব্ধতা যেন চেপে ধরেছে পুরো। ধূসর বিছানায় পড়ে আছে নির্জীবভাবে, নিঃস্পন্দ। গত 9 মাস ধরে কোমায় থাকা ধূসরের মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখ দুটো বন্ধ, মুখে মলিন ছায়া। আগের সেই তীক্ষ্ণ চাহনি, পুরুষালী দৃঢ়তা কোথাও নেই, এখন শুধু নিঃসার, বোবা একটা শরীর। ধূসরের ডান হাতটা শক্ত করে ধরে বসে আছে তৃণ। দুই চোখে পানি চিকচিক করছে। ধূসর, চোখ খুল প্লিজ। ইচ্ছে জীবন সমন্বয়ে অপারেশন ঘরে তোর বাচ্চাদের জন্য লড়ছে ভাই। ওর যে এখন তোকে দরকার। একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসাবে তোকে দরকার ধূসর। কথা থেমে যায় এক মুহূর্ত, তৃণের গলা ভেঙে আসে, শ্বাস আটকে যায় বুকের ভেতর। তৃণ হাতের মুঠোয় আরো শক্ত করে ধূসরের হাতে চেপে ধরে। বিছানার পাশে বসে থাকা অবস্থাতেই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, তুই না বলতে ধূসর, তুই কোথাও থাকিস না যেখানে ইচ্ছে নেই। এখনও আছে মৃত্যুর দোরগোড়ায়, আর তুই এখানেই পড়ে থাকবি। তুই না বলতিস ওর স্পর্শ না পেলে তোর নিঃশ্বাস থেমে আসে। এখনও উঠবি না। ধূসর তখনও নিশ্চুপ, নিঃস্পন্দ, চোখের পাতা নড়েও না। ঋণের চোখের পানি টুপ করে পড়তে থাকে ধূসরের হাতে, ঠান্ডা সাদা চাদরের ওপর ছোপ ফেলে। ঋণ ফুপিয়ে ওঠে, এবার আর ধরে রাখতে পারে না, গলার কাঁপুনিতে স্পষ্ট হয়ে ওঠে বেদনা। উঠো ভাই, ইচ্ছের জন্য উঠো। আর কত ঘুমিয়ে থাকবি? তোর ঘুড়ি যে আসেন না 9 মাস ধরে, খায় না, ঘুমায় না, সারাদিন তোর নাম করে, তোকে চায়, শুধু তোকে। ঋণর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। চোখ বেয়ে নেমে আসে কষ্টের পানির ঢল। বুকের ভেতর জমে থাকা অজস্র চাপা কান্না যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে যায় এই মুহূর্তে। এখনো উঠবি না? তোর অনাগত সন্তানদের মুখ দেখবি না? কে বলে ছেলেরা কাঁদে না? এই কেবিনে এখন কাঁদছে তৃণ, একজন বন্ধু হয়ে, একজন ভাই হয়ে, একজন নীরব সাক্ষী হয়ে, তার ছোট বোনের মতো ইচ্ছের জন্য, আর সেই মানুষটার জন্য, যে একসময় শুধু বলতো, আমার ইচ্ছে যেখানে থাকবে, আমি সেখানে না থেকে পারি। কিন্তু আজ সেই ধূসর চুপ। আজ তার ঘুড়ি উড়ছে না আকাশে। অন্যদিকে সিট সেকশনের জন্য ইচ্ছেকে ওটিতে ঢুকানো হয়েছে। তালুকদার বাড়ির সকল সদস্য, এমনকি মির্জা বাড়ির লোকজনও একত্র সেখানে, চোখে মুখে উদ্বেগের ছায়া, ঠোঁটে নামহীন প্রার্থনা। হাসপাতালের করিডোর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধুই নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরের শব্দ যেন এই উৎকণ্ঠার ভার আরও বাড়িয়ে দেয়। রোকসানা অস্থির পায় ওটির সামনে পায়চারি করছে, কাপা ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, তার মেয়ে আর বাচ্চাটা যেন সুস্থ থাকে। কৌফ, জয়, রাদিফ, সবাই এক এক কোণে দাঁড়িয়ে, একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। কেউ কারো সামনে দুর্বলতা দেখাতে চাইছে না, অথচ সবার বুকের ভেতরই বিস্ফোরণ ঘটছে। রান্নাঘরে পাক্কা গৃহিণীর মতো শাড়ির আঁচল কোমরে গুজে ইচ্ছের রান্না করছে এক মনে। চারপাশে হরেক রকমের মশলা, কাটা সবজি, মাংস ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলোয় তখন বিরিয়ানি বসানো, পাশে সেমাই, ডাল, রোস্ট,
সবই একে একে বানিয়ে রেখেছে। সময় তখন রাত 8টা, বাহিরের মসজিদ থেকে এশার আজান ভেসে আসছে। রান্নাঘরের দরজার বাইরে হৈমন্তী আর রোকসান দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহসিন আর অর্ণব আসবে সেই সুবাদে ইচ্ছে জেদ ধরেছে, সব রান্না একা হাতে করবে। ইচ্ছে একাগ্র হয়ে রান্নায় ব্যস্ত। ঘর্মাক্ত মুখে হাত দিয়ে বারবার ঘাম মুছে নিচ্ছে। এমন সময় পেছনে থেকে শাড়ির আঁচল টেনে ধরে কেউ। ইচ্ছে চমকে উঠে, কপাল কুঁচকে, বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখে কে টানছে। হঠাৎ চোখ বড় হয়ে আসে বিস্ময়ে। মা, বড় মা! হঠাৎ চিৎকার করে ওঠে ইচ্ছে। 3 বছরে পা দেওয়া ইচ্ছের ছোট মেয়ে ইরহা দাঁড়িয়ে আছে ফ্লোরে। সারা মুখে পাউডার মেখেছে, চোখে কালি আর ঠোঁটে পুরোটাই ভরে লাল লিপস্টিক। শাড়ির আঁচলে গলায় পেঁচিয়ে পুতুল সাজে দাঁড়িয়ে আছে। ইচ্ছে স্তব্ধ হয়ে ফ্লোরে বসে পড়ে, হাত বাড়িয়ে ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দেখে ওয়াটারপ্রুফ লিপস্টিক। মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, বুঝতে পারে না হাসবে না কাঁদবে। এর মধ্যে হৈমন্তী আর রোকসান ছুটে আসে রান্নাঘরে। ইচ্ছে রেগে গেলে মেয়েকে চড় মারতে দ্বিধা করবে না ভেবেই দেরি না করে হৈমন্তী নাতনিকে কোলে তুলে নেয়। ইরহা দাদির কোলে উঠে মাথা উঁচু করে বলে, মাম্মা, সায়ু চালিয়ে দিচ্ছে, সুন্দর না? ইচ্ছে তখনও রাগ আর দুঃখে স্তব্ধ। মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে ওঠে, প্রীতি কোথায়? তোমার আপু কোথায়? ধীরা ইরহা সরল চোখে তাকিয়ে দাদির কাঁধে মুখ লুকিয়ে বলে, সায়ু বাবাকে চালিয়ে দিচ্ছে মাম্মা। খুন্তি হাতে ইচ্ছে রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বাকি রান্নাটা রোকসানারকে করতে বলে, মা রান্নাটা তুমি করো, আমি এখনই আসছি। ছোট মেয়ে ধৃতি মায়ের এমন রণমূর্তি দেখে চুপচাপ দাদির কোলে গুটিসুটি মেরে থাকে। বাবা, তফ বন্ধ, সালিয়ে দিছে ধৃতি। বেডরুমে ধূসর চোখ বন্ধ করে বিছানায় বসে আছে। শান্ত মুখে নিজেকে ছেড়ে রেখেছে। ছোট ধৃতি বাবার চোখে আইলাইনার লাগাতে ব্যস্ত। দুই হাতে একেবারে চোখের চারদিকে ঘেঁষে ঘেঁষে লেপে দিচ্ছে আইলাইনারের মোটা প্রলেপ। কিছুটা খেতে গেছে তবু ধূসর চুপচাপ বসে আছে, মেয়ের সব কর্মকাণ্ড যেন নির্ভর হয়ে সহ্য করছে। ঠিক তখনই দ্রুত পায়ে ইচ্ছে ঘরে এসে ধৃতি রহাত টেনে বিছানা থেকে নিচে নামিয়ে দেয়। ধৃতির হাতে তখনও আইলাইনারের ঢাকনাটা ধরা। ইচ্ছের এমন রাগী চেহারা দেখে হাত থেকে ঢাকনাটা ফেলে দেয় ধৃতি, পড়ে গিয়ে সেটা গড়িয়ে পড়ে বিছানার নিচে। মায়ের এমন রাগী চেহারা দেখে ধৃতি চমকে ওঠে, সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দেয় ভয়। ধূসর তড়াক করে মেয়ের কান্না শুনে চোখ খুলে তাকায়। কয়েক সেকেন্ড অবাক হয়ে চেয়ে থাকে, তারপর ইচ্ছে রদিকে চোখ রাঙিয়ে ওঠে, কাঁদতে থাকা ধৃতিকে বুকের কাছে টেনে নেয়। আর ঠান্ডা স্বরে ইচ্ছেকে বলে ওঠে, পাগল হয়েছিস তুই? আমার মেয়েকে কাঁদাস? কত বড় সাহস! ইচ্ছে চোখ বড় করে তাকায় ধূসরের দিকে, অবাক না হয়ে পারে না। কিছুক্ষণ চুপ থেকে অভিমান নিয়ে বলে, পেটের গোলা আপনার মতো হবে জানলে জীবনেও সেদিন এই কাজ করতাম না। ছোট্টে ওয়াটারপ্রুফ লিপস্টিক পরিয়ে দিয়েছে, এগুলো কিভাবে উঠবে? সারাদিন আমি খেতে মরি, আপনি তো কিছুই করেন না। খেতে বসলে জ্বালায়, ঘুমাতে গেলেই জ্বালায়, সামনে আমার মেডিকেল পরীক্ষা, পড়তেও পারি না ঠিক মতো। আপনি থাকেন আপনার মেয়েদের নিয়ে, আমি তো কাটা এখন, আমাকে আর সহ্য হয় না আপনার। মায়ের কণ্ঠে ঝাঁজ কথা শুনে ধৃতি ফুপিয়ে কেঁদে ওঠে আবার। নাক মুখ লাল হয়ে আসে কান্নায়। ধূসর আবার ইচ্ছের দিকে তাকায়। আমার প্রিন্সেসকে কাঁদাবি না ইচ্ছে? নিচে যা, দ্রুত, কুইক! ইচ্ছের রাগে অভিমানে ঘর থেকে বেরিয়ে যায়। ধূসর তাকিয়ে থাকে ইচ্ছের চলে যাওয়ার দিকে। মেয়ের চোখের পানি মুছে দিয়ে ধূসর কোমল স্বরে ফিসফিসিয়ে বলে, আপনার জন্য আপনার মা কষ্ট পেল, এখন এই অভিমান কিভাবে ভাঙ্গায় বলো তো প্রিন্সেস? ধৃতি তখনই বাবার গাল ধরে টেনে নেয়, একটা আদুরে চুমু খেয়ে বলে, বাবা, আদল করে। মেয়ের এমন কাণ্ডে ধূসরের চোখে মুখে হাসি ফুটে ওঠে। মেয়েকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় ইচ্ছের পিছে। এদিকে লিভিং রুমে বসে ইরহা আর তাহসিনের ছেলে আহিয়ান খেলছে। পাওয়ার রেঞ্জার্সের একটা ছোট্ট খেলনা নিয়ে টানাটানির এক পর্যায়ে হঠাৎ করেই আহিয়ান কামড় বসায় ছোট ইরহার হাতে। মুহূর্তেই ইরহা সারা লিভিং রুম কাঁপিয়ে কেঁদে ওঠে। ইরহার কান্নার শব্দ শুনে রফিক তালুকদার তড়িঘড়ি করে ভেতর থেকে বেরিয়ে আসে। নাতনির কান্না থামাতে গিয়ে অস্থির হয়ে পড়ে তিনি। নানু ভাই, কি হয়েছে? কান্না করছো কেন? এর মধ্যেই উপরের দিক থেকে নেমে আসে ধূসর, কোলে বড় মেয়ে ধৃতি। নিচে নেমেই ধূসর থমকে দাঁড়ায়, চোখ চলে যায় কাঁদতে থাকা ছোট মেয়ের দিকে।
দ্রুত পায়ে কাছে গিয়ে দেখে ইলহার চোখে পানি, ডান হাতে কামড়ের স্পষ্ট দাগ। পাশে সোফায় আহিয়ান দাঁত বের করে হাসছে, যেন কিছুই হয়নি। ধূসর ইলহার হাত ধরে দেখে, এইটা করেছ কেন আহিয়ান? তোমার আপু হয়তো। আহিয়ান দাঁত বের করে বলে, খেলনাটা দেয় না নামো। অস্পষ্ট সুরে ধূসরের দিকে তাকিয়ে ইলহা কাঁদতে কাঁদতেই বলে, আনার ছিল, আমি আগে পেয়েছি। মেয়ের কান্না দেখে ধূসর ইলহাকে নিজের অন্য হাতে জড়িয়ে নেয়। কিন্তু ধৃতি, যমজ হওয়ার দারুণ এক সংবেদনশীল মিল থাকার কারণে ছোট বোনকে কাঁদতে দেখে নিজের কান্না ধরে রাখতে পারে না। সেও হু হু করে কেঁদে ওঠে। ধূসর দুই মেয়েকে দুদিকে কোলে নিয়ে বারবার বলে, আচ্ছা, থামো। বাবা এখানে আছে তো, কিছু হয়নি। হ্যাঁ, আমি অনেকগুলো খেলনা এনে দিব। কিন্তু কান্না থামে না কারো। রান্নাঘর থেকে এসব ইচ্ছে চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে। মুখ শক্ত করে শুধু চেয়ে থাকে। ইচ্ছেকে কষ্ট দিয়েছে না, এইবার বুঝবে কত মজা। মেয়েদের কান্না থামাক, এখন ইচ্ছে আশেপাশেও যাবে না। এদিকে সবাই মিলিয়ে দুই বোনের কান্না থামানোর চেষ্টা করেও ব্যর্থ হতে থাকে। দুই বোনকে নিয়ে ধূসর সারা লিভিং রুম ঘুরে বেড়ায়, তাতেও লাভ হয় না। কানের কাছে দুইজন একাধারে কেঁদেই চলেছে। কি করবে ভেবে পায় না ধূসর। এদিকে কাঁদতে কাঁদতে মেয়ের দুটো হিসকি তুলে ফেলেছে, চোখের পানি, নাকের পানিতে ধূসরের গেঞ্জির অবস্থা খারাপ। পরিস্থিতি বেগতিক হতে দেখে ধূসর মনে মনে ইচ্ছেকে সরি বলে। তারপর চিল্লিয়ে ডেকে উঠিয়ে ইচ্ছেকে মেয়েদের সামলানোর জন্য। অন্ধকার একটা ঘরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে মীরা। চারপাশে থমথমে নীরবতা, শুধুমাত্র ছাদ থেকে ঝুলে থাকার একটা আধপোড়া বাল্ব অন্ধকার ঘরটাকে মৃদু আলোয় ফাঁদে ফেলেছে। মীরার গায়ের পোশাক ছেঁড়া, চুল এলোমেলো, মুখে অসংখ্য আঁচড়ের দাগ, ঠোঁট ফেটে রক্ত জমে আছে। হাত পায়ে কালসিটের দাগ, ফোলা চামড়ায় যেন বর্বরতার নীরব ইতিহাসগাথা। আজ 3 দিন না খেয়ে, না পানি পেয়ে, অনাহারে শুষ্ক ঠোঁটে মীরা ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। শরীরটা মাঝে মাঝেই খেঁচিয়ে ওঠে, কিন্তু চোখে এখনো এক ফোঁটা ঘুম নেই, শুধু অনন্ত ক্লান্তি আর অবর্ণনীয় যন্ত্রণা। স্বামী নামক নরপশুটার কোনো খোঁজ নেই। যেন একটা ভয়ঙ্কর নরকে আটকে আছে মীরা। এক সময় যে মেয়ে ধূসর নামের ছেলেটার জন্য পাগল ছিল, সেই মীরাই একদিন নিজের লোভ আর মায়ের স্বপ্ন পূরণে বেছে নিয়েছিল জর্জ নামের এক ধনী আমেরিকানকে। মারিয়া বেগম অর্থলোভে এতটা অন্ধ, একটিবারও মেয়ের ভবিষ্যতের কথা ভাবেনি। ভালো সম্বন্ধ এসেছে, প্রবাসী ছেলে, টাকা আছে, আর ভালোবাসা। তা দিয়ে কি হবে? এই সব কথায় আজকে মীরা সদূর আমেরিকায়। বিয়ের প্রথম কিছুদিন সব ঠিকঠাক চললেও এরপর আসল রূপ প্রকাশ পায় জর্জের। ধীরে ধীরে শুরু হয় গালিগালাজ, শারীরিক নির্যাতন, তারপর পাসপোর্ট কেড়ে নেওয়া, ফোন বন্ধ। মীরার পৃথিবীটা যেন একটা অন্ধকার খাঁচায় বন্দী হয়ে পড়ে। মীরার সাথে এমন কেন করছে জর্জ সেটা এখনো জানে না মীরা, জানার কোনো রাস্তায় রাখেনি জর্জ কল। মীরা শুয়ে শুয়ে ফিসফিস করে ডাকছে, জর্জ, পানি দাও, একটু পানি। কিন্তু চারদিকে নিস্তব্ধতা, কোথাও কোনো সাড়া নেই। এমনকি কেয়ারটেকার বা প্রতিবেশীরাও যেন অদৃশ্য। এদিকে অন্য ঘরে জর্জ ফোনে কথা বলছে, আড়ালে দাঁড়িয়ে। ওপাশ থেকে কে কথা বলছে শোনা যায় না, কিন্তু কথার ভঙ্গিতে বোঝা যায় সম্পর্ক ঘনিষ্ঠ, পুরনো বন্ধু। গলা নিচু করে জর্জ বলে ওঠে, সে এখনো বেঁচে আছে, যদিও সম্ভবত বেশি সময় নয়। মেয়েটা এখন ভেঙে পড়েছে, যেমন তুমি বলেছিলে ঠিক তেমনই। তারপর কিছুক্ষণ থেমে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আবার বলে, সব ঠিক আছে যেমনটি তুমি বলেছিলে, সবকিছু শেষ না হওয়া পর্যন্ত থামব না। ডি তালুকদার। এম ড্যাশ। আকাশে আজও মেঘ, ঘন ঘন বাজ পড়ছে দূরে কোথাও। জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে না। বেডরুম নিস্তব্ধ, হালকা ড্রিম লাইটের আলোতে ঘরটা উজ্জ্বল। ইচ্ছে ঘুমিয়ে পড়েছে। এমন সময় ধূসর বেডরুমে ঢুকে মেয়ের দুটোকে ঘুম পাড়িয়ে এসেছে দাদির ঘরে। দরজাটা বন্ধ করে সোজা তাকায় বিছানার দিকে। আলো আধারে চোখে পড়ে ইচ্ছে এক পাশ হয়ে ঘুমিয়ে আছে। চুপচাপ, নড়চড় করছে না। পিঠটা দেখা যাচ্ছে, এক পাশে চুলগুলো এলোমেলো হয়ে বিছানার বালিশে ছড়িয়ে। ধূসর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে বিছানায় উঠে পড়ে। ইচ্ছের গা ঘেঁষে শুয়ে পড়ে। মেয়েটা তার বুকে না ঘুমালে নাকি ঘুম আসে না। অথচ সে আজকে ঘুমিয়ে পড়েছে ধূসরকে ছাড়াই, ভেবেই ধূসর দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা যে ভীষণ রকম অভিমান করেছে ধূসর বুঝতে পারে। চোখ বন্ধ করতে না করতেই ধূসর টের পায়,
ইচ্ছে কাঁপছে নরমভাবে, ক্ষণে ক্ষণে, যেন কান্না গোপন করছে। ধূসর নিঃশব্দে চোখ মেলে, ঠোঁট শক্ত করে, তারপর তাড়াতাড়ি ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে ফেলে। সত্যি, চোখে পানি, মুখটা ফোলা, কাঁদতে কাঁদতে ঘুমোতে চেয়েছে হয়তো। ধূসর উঠে বসে, নিজের কোলে তুলে নেয় ইচ্ছেকে, গলায় সেই পুরনো অসহায়তা। ঘুরি, কাঁদছিস কেন সোনা? রাগ হয়েছে? সরি তো, আমার প্রিন্সেস কাঁদছে। তখন যদি তোকে কিছু না বলতাম, ও থামতো না শোনা। এইবার কান্না থামা আমার, কিন্তু ব্যথা করছে বুকে তোর কান্নায়। ধূসর বলেই ইচ্ছেকে বুকের সঙ্গে চেপে ধরে। কিন্তু ইচ্ছে হঠাৎ ধূসরকে ধাক্কা দিয়ে উঠে বসে, চোখে রাগ, জেদ আর কষ্ট। মেয়েকে থামানোর জন্য আপনি আমায় কষ্ট দিবেন? আমার জন্য ভালোবাসা শেষ, আমি বুঝতে পেরেছি। পেটে আমি রাখলাম, অথচ দেখতে আপনার মতো, জ্বালায় ও আপনার মতো। তাদের কান্না থামাতে নাকি আমাকে কষ্ট দিতে হবে? আমি এখন কোথায় যাব বলুন তো? ধূসর চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হালকা হেসে ঠোঁটে চুমু খায় ইচ্ছে। তাহলে ওদের একটা ভাই আনি, যে তোর মতো দেখতে হবে, তোর সব কথা শুনবে। তখন আর তো অভিযোগ থাকবে না, বল। ইচ্ছে গোছ হয়ে বলে, লাগবে না আর। এই দুইটার জ্বালায় বাঁচি না। আবারও, দূরে সরুন আপনি, আমায় কষ্ট দিয়েছেন। ধূসর আর কিছু না বলে কোলে তুলে নেয় ইচ্ছেকে। নরম শাড়ির আঁচল বুকের ওপর পড়ে আছে ইচ্ছের। নিজেদের বেডরুম থেকে বেরিয়ে ধূসর ইচ্ছের বারান্দার দিকে ধীরে ধীরে হাঁটতে 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 ধূসর ইচ্ছের কপালে, গালে, নাকে চুমু খেতে থাকে উন্মাদের মতো। এমন সময়ে ইচ্ছের বারান্দার দরজা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে পড়ে ঘরে। বৃষ্টি পড়ছে, চারপাশে ঝিরঝির শব্দ, দূরে বিদ্যুৎ চমক। ধূসর কাঠের সেই সিঙ্গেল চৌকিতে ইচ্ছেকে নামিয়ে কানে কানে দুষ্টামির সুরে বলে, চোখ মুখ যেভাবে লাল করে কাঁদিস আমার ইচ্ছে করি, ওদের ভাই আনতে হবে এজন্য। মেয়ে আই, বলি ইচ্ছের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইচ্ছে চোখ বন্ধ করে নেয়। বাহিরে আজও সেদিনের মতো ঝুম বৃষ্টি। এক রাত, আর এক অভিমানী ভালোবাসা, আর একজনের বুকে জড়িয়ে তার প্রিয় ইচ্ছে করি। সমাপ্ত।